সিকিউরিটির যে হাই হ্যান্ডেডনেস, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি হতেই পারে, যেটা বুদ্ধদেববাবু বলেছিলেন, আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম সেই সময় উনি বলেছিলেন যে অবসরপ্রাপ্ত যারা সেনাকর্তারা রয়েছেন তারা হয়তো সিকিউরিটির দায়িত্বে থাকতে পারেন, সেরকম ব্যবস্থা হতে পারে। কিন্তু যাদবপুরের সিকিউরিটি তো পুলিশ বা এনআইএ বা সিবিআই এরা নয়। যাদবপুরের ল অ্যান্ড অর্ডারটা তারা কেন এত দায়িত্ব নিচ্ছে? আর যদি ভয়ঙ্কর এই স্বপ্নের র্যাগিং মৃত্যুর মতন আরও ব্রুটাল কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটে, এনারা তো ফেসে যাবেন। যে কোনো সময় যা যাদবপুরের যে অবস্থা, আপনি চিন্তা করুন, স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী সহ উপাচার্য নেই, স্থায়ী ডিনেরা নেই, স্থায়ী আপনার রেজিস্ট্রার নেই। তো এই যে একটা ব্যবস্থা চলছে, এতে যে কোনো সময় যে কোনো রকম গণ্ডগোল, যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেহেতু সিসিটিভিগুলো লাগানো ঠিকমতো হয়নি, কতটা লেগেছে কেউ পরে আমি জানি না, বা সেগুলো আদৌ কাজ করে কিনা বা পুরোটা কাজ করে কিনা সেটাও বলতে পারবো না। কিন্তু যাদবপুরের ক্যাম্পাসের যা বিশৃঙ্খল অবস্থা, এবং যেখানে কোনো রকম গণতান্ত্রিক পরিবেশ নেই, এবং যে কোনো সময় যে কোনো কাউকে নিগ্রহ করা যায়, এবং র্যাগিংয়ে একটি ছাত্রের অপমৃত্যু থেকে শুরু করে যে রকম গুন্ডামি চলছে, তো সেই ব্যাপারে যা সিকিউরিটি রয়েছে তারা অপ্রতুল, এবং এই সিকিউরিটি দিয়ে চলবে না। আমি মনে করি পুলিশ দরকার, প্লেন ড্রেসে পুলিশ দরকার, এবং প্রয়োজনে পুলিশের ডাইরেক্ট হস্তক্ষেপ না করলে এই ধরনের গুন্ডামি বা বদমাইশি বন্ধ করা খুব মুশকিল। এবং সেই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, যে যেসব ছাত্রছাত্রীরা, তথাকথিত ছাত্রছাত্রীরা এই ধরনের কাজগুলো করছে বা করেছে, তাদের কিন্তু ছাত্রছাত্রী আখ্যা দেওয়াটা ঠিক নয়। এরা কিন্তু দুষ্কৃতী, এরা কিন্তু ছাত্ররূপী দুষ্কৃতী। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন, এবং এই ধরনের যাতে প্রবণতা আর ছড়িয়ে না পড়তে পারে সেইটাও দেখতে হবে। তার জন্য যতটা স্ট্রিক্ট হওয়া দরকার দেখতে হবে। এবং এই ছাত্রছাত্রী বলতে যাদের আমরা দেখছি, তাদের সম্বন্ধে অনেকে বলে এরা নাকি মেধাবী, কিন্তু আমার মনে হয় সত্যিকারের মেধা যারা আছে তার মধ্যে একাডেমিক ডিসিপ্লিনও আছে। সুতরাং এই যে মেধার কথা বলা হচ্ছে, এটা একটা ভ্রান্ত ধারণা। এই ধরনের মেধার কিন্তু আমাদের দেশে দরকার নেই। আপনাকেই তো একটা শ্রেণী এবার অশিক্ষিত বলে দেবে, এখানে দেখার পরই বলবে যে এই অভিজিৎবাবু কিচ্ছু জানেন না, একটা হয়তো রিজিড একটা মানুষ, একটা মানে যে ধরনের সাংঘি চাড্ডি এই ধরনের কথাবার্তাগুলো হয়তো বলে দেওয়া হবে। কিন্তু এটা তো সত্যি যে মানে উন্নতি করতে গেলে একটা একাডেমিক ডিসিপ্লিন বা প্রফেশনাল ডিসিপ্লিন প্রয়োজন। কিন্তু এদেরকে মানে আমি আবারও বলছি, মানে এদেরকে আমি বেনিফিট অফ ডাউট দিয়ে দিলেও এদের মাথার পেছনে কারা? আমি তো মানে আপনার মতন অভিজিৎবাবু, আপনাকে আমি ডিরেক্টলি বলছি না হয়তো, কিন্তু আপনার মতন কোনো শিক্ষক বা কোনো একটা বড় কাবাল যাকে বলে ইংলিশে, একটা গোষ্ঠী, তারা যদি না থাকে, এদের এত সিস্টেমেটিক্যালি মাথাটা খাচ্ছে কারা? এদের পেছনে যারা রয়েছে, এক্স্যাক্টলি কারা রয়েছে, এখানে নানান রকম কথা নানান জায়গা থেকে উঠে আসে, কিন্তু এক্স্যাক্টলি কারা রয়েছে সেটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি না হলে হবে না। আমি প্রথমেই বলেছিলাম একজন রিটায়ার্ড জাজকে দিয়ে এবং বাইরের স্টেটের লোককে মেম্বার করে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে দেখা দরকার যে যাদবপুরকে সিস্টেমেটিক্যালি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এর পেছনে কারা কাজ করছে, এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিগুলো কারা ইনিশিয়েট করছে, কারা পারপিচুয়েট করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা খুব দরকার। সেই জায়গাটাকে দেখতে না পারলে হবে না। এবং মিস্টার সালভে আজকে যেটা বলেছিলেন, আমিও একবার সেই দাবি তুলেছিলাম যে এনআইএ এনকোয়ারি হওয়া খুব জরুরি। অর্থাৎ একটা প্রপার এনকোয়ারি যদি ঠিকমতো না হয়, তাহলে এই বিশৃঙ্খলা বা এই গুন্ডামি বন্ধ করা খুব মুশকিল, এবং এই প্রবণতা যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে সেটা আমাদের স্টেটের পক্ষে, আমাদের দেশের পক্ষে খুব ক্ষতিকর। এবং আপনি যখন এই কথাটা বললেন, আমি পিসিআরকে বলবো, হরিশ সালভে ভিন্ডেরওয়ালাকে নিয়ে যে উক্তিটি করেছেন সেটা তো আমরা শোনাবই, কিন্তু তার আগে অভিজিৎবাবু যেটা বললেন সেটা আরেকবার একটু শুনে নিই দর্শকদের বোঝার জন্য। হরিশ সালভে নির্দিষ্টভাবে বলেছেন যে, অর্ণব গোস্বামী আমাদের এডিটর ইন চিফ ছিলেন, যে যদি প্রয়োজন হয় তোমরা যাও, বা যে কেউ সুপ্রিম কোর্টে এই পিটিশনটা ফাইল করতে পারে আইনজ্ঞ, এবং দেশের স্বার্থে এনআইএ তদন্ত হোক। কারণ পুলিশি আউটপোস্ট যদি পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসাতে না পারেন, কোনো অসুবিধা নেই। একটা পুলিশ আউটপোস্ট না বসালে দেশ থেমে থাকবে না, আর্মি ঢুকবে, স্যানিটাইজ করবে, সেনা ঢুকবে, এই অপশনও আছে। হরিশ সালভে কাল ঠিক কি বলেছিলেন এনআইএ তদন্তের অংশটি নিয়ে, সেটা শুনবো। আর্টিফিশিয়ালি যেভাবে মাওয়িস্টকে একটা মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইনডাইরেক্টলি শি ইজ গিভিং দেম সাপোর্ট, allowing them to be there so that there's some coexistence between
both sides and her? It is apparent on its face. A lot of political formations today look the other way. You know of the Delhi chief minister who has recently been unseated. He's cozying up with the Khalistanis for Punjab. I have very little doubt in my mind that the Maoists are very useful when it comes to elections, and this is payback time. I would suggest, Arnab, seriously consider filing a petition in the Supreme Court for these two young ladies. Their constitutional right has been taken away, their dignity has been violated. The Supreme Court asked the Supreme Court to direct the National Investigative Agency to go there to see what is going on and to give a full report to the Supreme Court and prosecute those responsible for this. It's obvious you cannot leave this investigation to the West Bengal police or to the West Bengal police. এবং এর পাশাপাশি হরিশ সালভের আরেকটা অংশ আমি শোনাবো, যেখানে হরিশ সালভে নির্দিষ্টভাবে বলেছেন যে কংগ্রেস যেভাবে ভিন্ডেরওয়ালাদের মাথায় তুলেছিল ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসছেন। শুনুন। You know, the communists brought violence into the political culture of Calcutta, and as they say, sow the wind, reap the whirlwind. Mamata Banerjee is the whirlwind they are reaping. Mamata is doing the same thing. She's sowing the whirlwind. God knows what she will reap. This will get out of hand one day, absolutely out of hand. We must remind ourselves, Congress brought Bhindranwale into the political mainstream to try and checkmate the Akalis. The rest, the country had to pay a dear price for what followed. বুদ্ধদেব বাবু, খুব নির্দিষ্টভাবে যদি 5টা পয়েন্ট আমি জানতে চাই আপনার থেকে, কি মারাত্মক ভুল যাদবপুরে হচ্ছে বা যেগুলোকে কোর্স কারেকশন করা উচিত, সেটা যদি 5টা পয়েন্ট আমাদেরকে বলেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে প্রত্যেকটা মিটিংয়ের রিজলিউশন মানে ওই মোমেন্টেই একদম পুরো রেজিস্টারভুক্ত করা, অ্যাটলিস্ট অন্তত ড্রাফট, পরে ফাইনাল করে চেয়ারপারসন হয়তো সই করবেন। কেননা লাস্ট একটা মিটিংয়ে দেখা গেছে যে এখনও পর্যন্ত রিজলিউশন হয় না। মিটিংটা ছিল এমার্জেন্সি, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, তার রেজলিউশন এখনও হয়নি, এবং কয়েকদিন পরে সেটা কী হবে জানি না। এটা মানে আলোচনাকে ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। 2 হচ্ছে গিয়ে কি, যে কোনো ভালো ইনস্টিটিউটে দেখবেন যে টিচাররা তাদের ক্লাসগুলো তো নেয় প্লাস হয়তো এক্সট্রা ক্লাস নেয়। এখানে ক্লাসটা খুব কম হয়, এবং কিছু কিছু টিচার আছেন একটা সেমিস্টারে 3 দিন ক্লাস নেয়। তো এইগুলোতে অ্যাকাউন্টেবিলিটি নেই, টাকা মাইনে নিচ্ছেন কিন্তু হ্যাঁ, এবং অনেক টিচার আছে দেখা যাবে যে শুধু ক্লাসের সময়টুকুন আসে, তারপরে বাড়ি চলে যায়। মানে ছাত্ররা যে আলাদা করে একটা যে এনভায়রনমেন্ট, এটা আপনি আর্টসে বলছেন না সায়েন্সে? এটা সায়েন্সে, আর্টসে তো মারাত্মক। আচ্ছা, সায়েন্সে এই ধরনের জিনিস হচ্ছে, এর পাল্টা তো যুক্তি দিতেই পারে যে তারপরেও ছাত্রছাত্রী এত ভালো ক্যাম্পাসিং ইন্টারভিউ পাচ্ছে। তার কারণ কি যাদবপুরের ব্র্যান্ডটার জন্য কিছু ভালো স্টুডেন্ট আছে। দেখুন এখানে হচ্ছে না, তিনটে ক্যাটাগরি। একটা স্টুডেন্ট, একদল স্টুডেন্ট আছে আউটস্ট্যান্ডিং, তাদের টিচাররা না পড়ালেও তারা পড়ে নেয়, ঠিক আছে, হয়তো বা দেখা যাবে যে অনেক সময় আমাদের থেকে তারা ভালোও জানে। আরেকটা স্টুডেন্ট আছে তাদেরকে পড়িয়ে কিছু হবে না, সেটাও একটা পার্সেন্টেজ আছে। আরেকটা আছে যাদেরকে পড়ালে একটু মনিটর করলে তারা বেশ ভালো রেজাল্ট করে যায়, অনেক সময় দেখা যায় তারা আউটস্ট্যান্ডিংও করে ফেলে। উই আর ফর দ্যাট। এই যে চান্স পেয়ে দেখা বলে যে কথাটা বলা হচ্ছে, যাদবপুরে চান্স পাওয়া কি সত্যি খুব টাফ? অপেক্ষাকৃত তো টাফ বটে, সে বিষয়ে কোনো এই যে যাদের কিছু হবে না বলছেন, বা এই যে মাওবাদী যারা র্যাডিক্যালাইজড হচ্ছে, তারা কি করে চান্স পাচ্ছে? তারা তার মানে মেরিটোরিয়াস ওখানে গিয়ে, এবারে বলছি যে এই যে ধরুন লাস্ট আমি বলছি ইন্টারফেয়ার করছি, তারা হচ্ছে মিসগাইডেড ইন্টেলিজেন্স। সেই ইন্টেলিজেন্সটা কমপ্লিটলি মিসগাইডেড, এবং সেটা আমাদের দেশের কোনো কাজে তো লাগছেই না, বরং দেশ বিরোধী অ্যাক্টিভিটিতে অন্য কেউ তাদের কাজে লাগে। নকশাল পিরিয়ডে যে কাজটা হয়েছিল এক সময়, এবং খুব ভালো ভালো ছেলেকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়। এই যে ধরুন সুইসাইড যেটা হয়েছিল, সুইসাইড বলছি, র্যাগিং যেটা হয়েছিল, 12 জন আজকের যে জেলে আছে, প্রত্যেকটা একটা দুটোকে বাদ দিলে অন্ততপক্ষে 10 জন স্টুডেন্টকে আমি চিনি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একটু যদি তারা মেন স্ট্রিমে থাকতো, একটু যদি তাদেরকে মনিটরিং করা হতো, তারা আউটস্ট্যান্ডিংই। এতটা জোর দিয়ে আমি বলছি, আমি নাম জানি তাদেরকে, এবং ডাইরেক্টলি আমার স্পেশাল পেপারও 1-2 জন স্টুডেন্ট আছে, বেশ ভালো স্টুডেন্ট ছিল।
তাদের এবং তারা মগজ ধোলাইটা research-এ ভালো চলছে। জায়গায় চান্সও পেয়েছিল। মানে এই মগজ ধোলাই মানে আমি আবারও এইটাই বলছি, আসল জায়গা। আপনারা আসলে নিজেরাও বলতে চান না, মানে আমি বলছি। এই যে যারা আসলে এই মগজ ধোলাইটা করছে সেই মাথাগুলোকে যদি আমরা সরিয়ে নিতে পারি তাহলেই তো কেল্লা ফতে হয়ে যাবে। দেখুন, মাথাগুলোর জন্য আপনি আমাকে হিন্ট দিতে পারি, কিন্তু তার প্রমাণ আমার কাছে নেই। জাস্ট একটু আপনি কয়েকদিন তাদেরকে 1 মাস ধরে একটু ট্রেস করবেন, একদম ধরা পড়ে যাবে। আচ্ছা, এবারে আপনাকে একদম ক্যাটেগরিলি দুটো আমি এক্সাম্পল বলে দিচ্ছি কীরকমভাবে চলে। একটা অ্যাডমিনিস্ট্রেশন এবং সেখানে একটা মানিটারি লেনদেনের ব্যবস্থা থাকলেও আমি আশ্চর্য হয়ে যাব না। ইউজিসির গাইডলাইন অনুযায়ী, মানে একাডেমিক স্ট্যান্ডার্ড এবং রিসার্চের কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য তারা রুল করেছে যে প্রফেসর হলে 8 জনের বেশি রিসার্চ করাতে পারবে না। আমি নিজেও ফিল করি 8 জন বেশ ডিফিকাল্ট, 4 জন 5 জন একটু কঠিন। আইএসআইতে গেলে দেখবেন একজন টিচার একসাথে 3 জনের বেশি টিচার রিসার্চ করায় না। সেখানে 8 জন দিয়েছে ইউজিসি প্রফেসরের জন্য, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 6 জন, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 4 জন। আর্টস ফ্যাকাল্টিতে আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম তখন সেখানে রুল ভেঙে তারা যে সমস্ত যুক্তিগুলো দিয়েছে কোনোটার সাথে আমি একমত নই, কেন সম্পূর্ণ ছেদযুক্তি। এডুকেশন ডিপার্টমেন্টে এই মোমেন্টে 100 জন ছাত্র আছে যাদের কোনো সুপারভাইজার নেই। তার কারণ কি না, প্রত্যেক টিচার এক্সহস্টেড। কিন্তু সেটা কি লিগাল না ইলিগাল? কমপ্লিটলি ইলিগাল, কমপ্লিটলি ইলিগাল। সেটা নিয়ে তো এই যে পিএইচডি তো আরেকটা বড় স্ক্যাম হতে চলেছে। তাহলে আমি এন্ডোর্স করিনি, এবং অদ্ভুতভাবে তাহলে পিএইচডি তো আরেকটা বড় দুর্নীতি হতে চলেছে। ওরা সুপার নিউমেরিটি পোস্ট করেছে, আদপে কোনো সুপার নিউমেরিটি বলে বিজেডি থাকতে পারে না। এবং সেইটাতেই আমি যখন এগ্রি করিনি, তারপরেই এই যে আমি যে অপসারিত হওয়ার পিছনে রাজভবনকে হয়তো ভুল বোঝানো হয়েছিল, সেটা একটা কারণ। বলুন তো, একজন টিচার কেন সে 20 জনকে রিসার্চ করাবে? তাতে কোয়ালিটি থাকে কি কারণে? ছাত্রদের ভালোর জন্যে। কি করে আপনার ক্যাপাসিটি, আপনি 8 জনের বেশি রিসার্চ করাতে পারেন, এটা আমি বিশ্বাস করি না, এবং কোনো ওয়েল মিনিং টিচার বিশ্বাস করে বলে আমি বিশ্বাস করি। বেশ আমি তাহলে সেই জায়গায় এইটা আসলে কি, ওই যে হয়তো কোথা থেকে টাকা আসছে কিনা আমি জানি না, মাওবাদী কিনা আমি জানি না, কিন্তু এই স্টুডেন্টগুলোকে কাজে লাগানো হয়। রিসার্চ করিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না, আপনি সমস্ত রিসার্চ পেপার এই জায়গা থেকে অভিজিৎ বাবু একদম শর্টে আমি জানতে চাইছি, এই কিছু কাজ করতে হবে না পলিটিক্সে, এই কাজগুলো করে দে, কিছু কাজ করতে হবে না তোর ইউএসএইড এর টাকা দিয়ে দেওয়া হবে, কিছু কাজ করতে হবে না একটা এনজিওতে পিএইচডি পেয়ে যাওয়া, এনজিওতে ঢুকিয়ে দেবো। কিন্তু তার বদলে এই ছেলেমেয়েগুলো, ব্রাইট ছেলেমেয়েগুলো, তাদের যেভাবে মগজ ধোলাই করা হচ্ছে, এটা তো দেশের বিরুদ্ধে তাদের চলেছে। মানে একটা করে হাফিজ সঈদ আছে এবং আজমাল কাসাবকে তারা এভাবে ট্রেনটা করছে, বিরুদ্ধে না, দেশকে খোপলা করে দিচ্ছে। এই যে গুলো মানে রিসার্চ করে, তারা কি রিসার্চের কোয়ালিটি বলবো? তারা কয়েকদিন পরে চাকরি পাচ্ছি না বলে হাহাকার করবে, এবং তারা পড়াশোনা কি করে হতে পারে একজন টিচার? আমি তো বলছি, আপনি এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে দেখুন যে পেপারগুলো রিসেন্টলি বেরিয়েছে, তাদের হচ্ছে কি কোথায় তারা আছে, তাদের কাজ কি, আর তাদের পেপারে কি আছে। অভিজিৎ বাবু, এই যে একাডেমিক এথিক্স, সেই জিনিসটা যাদবপুরে দিনের পর দিন আস্তে আস্তে নষ্ট হয়ে আসছে, এবং একাডেমিক এথিক্সে যেহেতু নষ্ট হচ্ছে, এই জন্য যে রুলগুলো সেগুলো ইচ্ছে মতোকে ফ্রেম করে বা ডিস্টর্ট করে সেইগুলোকে কাজে লাগানো হচ্ছে। এবং এর পেছনে উনি যে কথা বলছেন, থাকতে পারে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, সেটা তো আমরা এখান থেকে বসে বলতে পারবো না, কিন্তু কোনো না কোনো ইন্টারেস্টও আছেই, নইলে এই একাডেমিক রুলগুলোকে ডিস্টর্ট করা হচ্ছে কেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে কতিপয় ছাত্র, এরা কিন্তু কতিপয় ছাত্রছাত্রী, এদের যে ক্ষমতাটা দেখানো হচ্ছে, তার পেছনে যে মাথাগুলো আছে তারা এমনভাবে সিস্টেমটাকে করে রেখেছে, যার ফলে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে, সাধারণ টিচাররা অনেকেই বিরক্ত, কিন্তু তারা কিছু বলেন না। এবং আপনি যদি যাদবপুরের রাস্তায় সাধারণ লোকদের সঙ্গে গিয়ে জিজ্ঞাসা করেন, তাদের অত্যন্ত বাজে ধারণা এই আন্দোলনগুলো সম্পর্কে, এবং যাদবপুরের এই নষ্টামি, এই দুষ্কৃতীদের তাণ্ডব, এই মানুষকে নিগৃহীত করার প্রচেষ্টা, এইগুলো সম্পর্কে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই যে তথাকথিত যারা এই কাণ্ডগুলো করছে, এদের মধ্যে অনেকেই কিন্তু কিছুদিন বাদে মাও তো দূরের কথা, মাও ম্যাও সব ভুলে যাবে, তারা সোজাসুজি চলে যাবে আমেরিকা, ইংল্যান্ড, ওখানে গিয়ে পিএইচডি করবে, ওখানে গিয়ে বড় চাকরি করবে, ওখানে গিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করে কমপ্লিট পুঁজিবাদী হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।